মহা বিপদে পড়তে যাচ্ছে বাংলাদেশ। ইয়েস গাইস, আর সেটা কাদের জন্য আপনারা জানলে কিন্তু অবাক হয়ে যাবেন। সেটা হচ্ছে ইসকন এবং আমাদের ভারতের জন্য। এখন হয়তো অনেকেই বলছেন যে ইসকন এবং ভারতের জন্য বাংলাদেশ কেন বিপদে পড়তে যাচ্ছে। হ্যাঁ গাইস, সেটাই আজকে আপনারা জানতে পারবেন। রিসেন্টলি হয়তো আপনারা দেখতে পাচ্ছেন সোশ্যাল মিডিয়াতে, এবং যারা বাংলাদেশে আছেন তারা তো একদম চক্ষুষ প্রমাণ দেখতে পাচ্ছেন যে ইসকন বাংলাদেশে কি ধরনের ঝামেলা সৃষ্টি করেছে, এবং বাংলাদেশের ইসকনের প্রধান নেতাকে কিন্তু ডিবি পুলিশ গ্রেফতার করে নিয়ে গিয়েছে। হ্যাঁ গাইস, আর এই বিষয়টা নিয়ে কিন্তু বাংলাদেশে অনেক বেশি সমস্যার সৃষ্টি হয়েছে। এখন কথা হচ্ছে এই ইসকনের মূল উদ্দেশ্যটা কি, আর এই ইসকন এবং আমাদের ভারতের জন্য কেন বাংলাদেশের সমস্যা সৃষ্টি হতে পারে, এবং কেন বাংলাদেশ বিপদে পড়তে পারে, এবং এই ইসকনের মূল উদ্দেশ্যকে ইসকন কি করতে চায়, সবকিছুই কিন্তু আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন। ইয়েস গাইজ, আজকের ভিডিওটা কিন্তু খুবই ইনফরমেটিভ, এবং আজকের ভিডিওটা কিন্তু প্রতিটা বাংলাদেশি মানুষের অবশ্যই দেখতে হবে, না হলে কিন্তু আপনারা অনেক কিছুই মিস করে যাবেন। তার সাথে আজকে আমি যে ভিডিওটার উপর রিয়েক্ট করতে যাচ্ছি সেটা চ্যানেল ইউনিক ইউটিউব চ্যানেল থেকে নেওয়া একটা ভিডিও। আর চ্যানেল ইউনিক কিন্তু খুবই ট্রাস্টেবল একটা ইউটিউব চ্যানেল, তাদের প্রতিটা নিউজে কিন্তু অথেন্টিক নিউজ। তো গাইস, আপনাদের কাছে রিকোয়েস্ট ছিল আজকের সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য, কারণ আজকের সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনি আমাদের ভারতের ষড়যন্ত্র এবং ইসকনের ষড়যন্ত্র সম্পর্কে অনেক কিছুই জানতে পারবেন। তাহলে আর বেশি কথা বাড়াচ্ছি না, আপনাদের সঙ্গে চলুন সম্পূর্ণ ভিডিওটা দেখে আসি। লেটস স্টার্টেড। চরিত্র কি, তারা কিভাবে মানুষকে করে। ইসকন নিষিদ্ধ চেয়ে হাইকোর্টে আবেদন করেছেন এক আইনজীবী। চট্টগ্রামের আদালত প্রাঙ্গণে করা হয়েছে আইনজীবী সাইফুল ইসলামকে। এরপর থেকে ব্যাপক সমালোচনা ইসকন। বন্ধুরা, ইসকনকে রক্ষা করার জন্য ভারত উঠে পড়ে লেগেছে। যে কোনো সময় ভারত বাংলাদেশে আক্রমণ করতে পারে। এখন আপনারা স্ক্রিনে টুইটার থেকে যে পোস্টটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে ইসকনের এক্স হ্যান্ডেল। এই পোস্টে যা লেখা হয়েছে তা শুনলে আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে। ইসকনের অন্যতম প্রধান নেতা চিন্ময় দাসকে ডিবি পুলিশ গ্রেফতার করেছে। পৃথিবীর যে কোনো স্থানে সন্ত্রাসবাদের সাথে ইসকনের কোনো রকম সম্পর্ক আছে এরকম ভিত্তিহীন প্রশ্ন করাটা আপত্তিজনক। ইসকন ভারত সরকারকে অবিলম্বে পদক্ষেপ নিতে এবং বাংলাদেশ সরকারের সাথে কথা বলার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছে, এবং জানিয়ে দিই আমরা একটি শান্তিপূর্ণ ভক্তি আন্দোলন। আসলে ইসকন একটি সংগঠন হ্যাঁ কিংবা না এটি আসলে পরের বিষয়। ইসকন হচ্ছে ভারতের একটি এজেন্ট সংগঠন। তাদের বক্তব্যে পরিষ্কার হয়েছে ইসকন একটি ভারতীয় এজেন্ট সংস্থা, কারণ বাংলাদেশের আইন ব্যবস্থার উপর তাদের কোনো আস্থা নেই। আর এর জন্য কিন্তু তারা বাংলাদেশের নাগরিকত্ব হোল্ড করেও ভারত সরকারকে বাংলাদেশের আইন ব্যবস্থার উপর হস্তক্ষেপ করতে বলছে। আর এই জিনিসটি কিন্তু বাংলাদেশের সার্বভৌমত্ব লঙ্ঘনের শামিল। একটি দেশের সন্ত্রাস ওয়েট, মানে বাংলাদেশের নাগরিকত্ব হোল্ড করে তারা আমাদের ভারত সরকারকে সেখানে হস্তক্ষেপ করতে বলছে। আসলে এই বিষয়টা কিন্তু যদি আমাদের ভারতের সাথে হতো তাহলে কিন্তু আমরা বিষয়টাকে বুঝতে পারতাম। এটা কিন্তু একটা দেশের সার্বভৌমত্ব নষ্টের একটা কারণ হতে পারে। হ্যাঁ, শুধু হতে পারে না, কারণ এটা। তাহলে গাইস চলুন এখন বাকি অংশটা দেখে আসি, তাহলে বিস্তারিত আরো অনেক কিছু জানতে পারবে। সেই সংগঠন যতটা না বিপজ্জনক তার থেকে বেশি বিপজ্জনক কোনো বড় দেশের হয়ে একটি দেশের এজেন্ট হয়ে কাজ করা। কারণ ইউক্রেন এবং রাশিয়ার আমরা যে যুদ্ধ দেখছি, এবং রাশিয়ার যে বিশাল এলাকা ইউক্রেন দখল করছে, সেটা কিন্তু রাশিয়ার যে সকল পেড এজেন্ট রয়েছে তারাই কিন্তু যুদ্ধক্ষেত্রটা সে জায়গায় প্রস্তুত করেছে। দেখুন, কৌশল এবং স্ট্র্যাটেজি আমাদের বুঝতে হবে। রাশিয়া আজ থেকে 3 বছর পূর্বে ইউক্রেনে আক্রমণ করে ডোনেক্স এবং লুনেক্সে যে করলো, এটি তারা কি অজুহাতে দখল করলো? এই জায়গায় রাশিয়ার কথা ছিল যে ডোনেক্স এবং লুনেক্সের ভেতরে রাশিয়ান বংশোদ্ভূত মানুষজন রয়েছে, এবং সেই মানুষগুলো ইউক্রেন সরকারের হাতে নাকি নির্যাতিত, যার জন্য তাদের জীবন বাঁচানোর জন্য এই অঞ্চলটা দখল করতে হবে রাশিয়াকে, যার জন্য রাশিয়া আক্রমণ করে ওই দুটি শহর দখল করেছে। এবার দেখুন, বাংলাদেশের চট্টগ্রাম এবং পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে বর্তমানে যে জিনিসটা তৈরি হচ্ছে, এবং আপনাদের আমি আগেই জানিয়েছি ভারত উত্তর পূর্ব অঞ্চলে বিপুল পরিমাণে গোলা বারুদ এবং সেনা মোতায়েন করেছে। আর পার্শ্ববর্তী দেশ এমনটা দাবি করতেই পারে যে চট্টগ্রামের মধ্যে আমাদের যে লোক রয়েছে তারা বিপজ্জনক অবস্থানে রয়েছে, তাদেরকে উদ্ধার করার জন্য রাশিয়ার স্ট্র্যাটেজি বাস্তবায়ন করতে হবে এমনটা। ও মাই গড, মানে এতদিনে আমি একটা হিসাব বুঝতে পারলাম। আমি কথাগুলো বলছি, এটাকে জানি না কে
কোন দিকে বিবেচনা করে নেবেন, কিন্তু আমি চেষ্টা করি সবসময় সত্য কথাটা বলার জন্য, আমার যাই হয়ে যাক না কেন। এখন আমি মূল বিষয়টা আসি, যে হিসাবটাকে আমি এতদিন পরে মিলাতে পারলাম সেটি আপনাদের সামনে এখন উপস্থাপন করতে চাই খুবই অল্প স্বল্পভাবে। সেটা হচ্ছে, কিছু মাস আগেও আমরা দেখেছি পার্বত্য চট্টগ্রামে সমস্যা, অনেক ঝামেলা। সেখানেও যেই উপজাতিরা থাকে তারাও কিন্তু বলেছিল যে আমরা ভারতীয় হয়ে যেতে চাই বা ভারতের কাছে আমরা চলে যেতে চাই, এই কথাটা বলেছিল। এবং এই ইসকন তারা কিন্তু সেই চট্টগ্রামে গিয়ে তাদের সবকিছু চালু করছে। এখন আপনাদেরকে মূল হিসাবটা বোঝায়, সেটা হচ্ছে প্রথমত কিছু উপজাতি আছে তারা চায় ভারতের হয়ে যেতে, ঠিক আছে, ভারতের নাগরিক হয়ে যেতে, এবং ইসকন এবং তারাও কিন্তু পুরোপুরি ভারতীয় হয়ে যেতে চায়। কারণটা হচ্ছে আমাদের ভারতে কিন্তু বেশিরভাগ মানুষই কিন্তু সনাতন ধর্মের। এখন যে বিষয়টা আপনাদেরকে বলবো, যেহেতু আমাদের ভারতের প্রধানমন্ত্রী কিন্তু একজন সনাতনী, ঠিক আছে, তিনিও কিন্তু হিন্দুদেরকে সাপোর্ট করবেন, এটাও স্বাভাবিক। এখন মূল বিষয় আসে, সেটা হচ্ছে এই ইসকন এবং সেই উপজাতিরা মিলে তারা কিন্তু বিভিন্ন ধরনের আন্দোলন করবে যে আমরা এখানে অনেক কষ্ট আছে, এটা সেটা। এবং ইসকন এখানে নানা ধরনের উস্কানিমূলকভাবে সমস্যার সৃষ্টি করবে, এবং বাঙালিরা প্রতিবাদ করতে গেলেই তারা বলবে আমরা এখন খুবই খারাপ অবস্থাতে আছি। তখন ভারত বলবে আমাদের লোকরা ওখানে খারাপ অবস্থায় আছে, আমরা তাদেরকে মুক্তি দেব। এটা বলে আমাদের ভারত বাংলাদেশের সাথে শুরু করবে, এবং পরবর্তীতে বুঝতে পারছেন কি হতে পারে। আশা করি আপনারা হিসাবটা বুঝে গেছেন। তাহলে চলুন এবার বাকি অংশটা দেখিয়ে আসি। কিন্তু ভারত বলতেই পারে, আর এমনটা যদি তারা না বলে তাহলে ছোট একটি সংগঠনের কথাই ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় সরাসরি বাংলাদেশের অভ্যন্তরীণ ইস্যুতে সরাসরি হস্তক্ষেপ করে এভাবে মন্তব্য করল। এবং বাংলাদেশে যে ইসকনের প্রধান রয়েছে তাকে যে গ্রেফতার করা হয়েছে তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই তাকে গ্রেফতার করা হয়েছে। এখন তিনি অপরাধী কিংবা অপরাধী নন সেটা বিচার করবে আদালত। তিনি আইনি লড়াই করবেন, আইনি লড়াইয়ের মাধ্যমে তিনি যে নির্দোষ সেটা প্রমাণ করবেন। আর এটি কিন্তু একটি বিচারিক প্রক্রিয়া। এখন বাংলাদেশের এই বিচারিক প্রক্রিয়ার অভ্যন্তরীণ ইস্যুতে সরাসরি ভারত হস্তক্ষেপ করেছে। ভারত স্টেটমেন্ট দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে, তারা বলেছে তারা অনেক উদ্বিগ্ন। প্রশ্নটি হচ্ছে, কাশ্মীরের ভেতরে ভারত যখন নানা ওসিলাকে কেন্দ্র করে মুসলিম নেতাদেরকে গ্রেফতার করলো, তখন কিন্তু বাংলাদেশ কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত হয়ে কোনো রকম স্টেটমেন্ট দেয়নি। বাংলাদেশ বলেছে এটা তাদের অভ্যন্তরীণ ব্যাপার, যার জন্য বাংলাদেশ মন্তব্য করতে চায় না। বাংলাদেশের প্রেক্ষাপটে ধর্মীয় নেতাদের গ্রেফতার করা এটা কিন্তু নতুন কোনো বিষয় নয়। এর পূর্বেও বাংলাদেশের বড় বড় ধর্মীয় নেতারা অনেকবার গ্রেফতার হয়েছেন। উদাহরণ হিসেবে বলা যায়, হেফাজতে ইসলামের বড় বড় নেতারা তারা শুধু গ্রেফতারই হননি, দীর্ঘ সময় ধরে তারা জেলে ছিলেন এবং অনেক বছর ধরে তারা কারাবাসও করেছেন। এখন আপনি একটা স্টেটমেন্ট আমাকে দেখান হেফাজতের বড় বড় নেতারা যে সরকারের হাতে গ্রেফতার হলেন, এই বিষয়টিকে কেন্দ্র করে হেফাজতে ইসলাম কখনো পাকিস্তানের সাহায্য কামনা করেছে কিংবা সৌদি আরবের হস্তক্ষেপ কামনা করেছে। তারা কখনো বলেনি আমাদেরকে রক্ষা করুন আলাপ আলোচনার মাধ্যমে, আমাদেরকে এই জায়গা থেকে মুক্ত করুন। তারা এই ধরনের কোনো স্টেটমেন্ট দেয়নি। আপনি আমাকে একটি উদাহরণ দেখান। হেফাজতে ইসলাম কখনোই কিন্তু করেনি, কারণ এটা দেশের সার্বভৌমত্বের প্রতি আঘাত। তারা এটা ভালো করে জানে, যার জন্য তারা কখনোই পদক্ষেপ নেয়নি। দেখুন, আমরা ভারতও বুঝি না, আমরা পাকিস্তানও বুঝি না, আমরা বুঝি বাংলাদেশ আর বাংলাদেশের স্বার্থ। যদি বাংলাদেশের স্বার্থ বিসর্জন দিয়ে কোনো ধর্মীয় নেতা, সেটা যে ধর্মেরই হোক, যদি পাকিস্তানের হস্তক্ষেপও কামনা করত, তাদেরকে নিয়েও কিন্তু আমরা সমালোচনা করতাম। আজকের ভিডিওতে তাদেরকে নিয়েও আমরা ক্রিটিসাইজ করতাম। কিন্তু ইসকন যে ঘটনাটা ঘটিয়েছে, এই ঘটনার সাথে কোনোভাবে কিন্তু ধর্মীয় রং দেওয়ার সুযোগ নেই। আমাদের সনাতন ধর্মীয় ব্যক্তিরা কাজ করেছেন, এটা কিন্তু কখনোই বিশ্বাসযোগ্য নয়। ইসকন হচ্ছে একটি আলাদা এজেন্টের সংগঠন এবং তারা তাদের এজেন্ডা বাস্তবায়নের জন্য তারা সন্ত্রাসী কর্মকাণ্ডে অংশগ্রহণ করছে। আর যদি এমনটা নাই হয়, তাহলে চট্টগ্রামের আদালতের ভেতর রাষ্ট্রপক্ষের একজন আইনজীবীর উপরে এভাবে হামলা এবং তিনি নির্মমভাবে নিহত হয়েছেন, তাকে সে জায়গায় হত্যা করা হয়েছে। এটি কিন্তু একটি বড় ধরনের সন্ত্রাস কর্মকাণ্ড, যেটা নজিরবিহীনভাবেই বাংলাদেশের বিচার ব্যবস্থা এবং বাংলাদেশের যে আস্থার প্রতীক রয়েছে, মানে আদালতকে তারা লঙ্ঘন করেছে। আর এ ধরনের অপরাধে কোনো রকম ছাড় দেওয়া যায় না। দেখুন, জঙ্গি সংগঠন নির্মূল করতে হবে, জঙ্গি সংগঠনকে কোনোভাবে কোনো ছাড় দেওয়া যাবে না। আপনারা জেনে হয়তো অবাক হবেন, ভারতের বন্ধু দেশ রাশিয়া তাদের দেশের ভেতর ইসকনের কর্মকাণ্ড সম্পূর্ণভাবে নিষিদ্ধ করেছে।
তাজিকিস্তান, কিরগিজস্তান, উজবেকিস্তান এবং ওই অঞ্চলের আশেপাশের সকল জায়গায় এই সংগঠনের সকল কর্মকাণ্ড পুরোপুরি ব্যান করে দেওয়া হয়েছে, কারণ আমেরিকার এজেন্ডাও তারা বাস্তবায়ন করে। আমেরিকার সিআইএর সাথে সরাসরি যুক্ত রয়েছে ইসকন, এমন অভিযোগে রাশিয়া তাদের ব্যান করেছে। আমাদের কিন্তু একটা জিনিস পরিষ্কারভাবে বুঝতে হবে, বাংলাদেশের ভেতর সনাতনী ধর্মের আমাদের যে ভাই এবং বোন রয়েছে, 1000 বছর ধরে আমরা একসাথে বসবাস করছি। আমাদের সংস্কৃতির সাথে ইসকনের যে সংস্কৃতি রয়েছে, মানে উগ্রবাদী সংস্কৃতি, সেটা কিন্তু একেবারে মিলে না। কারণ এর উৎপত্তি হয়েছে 30 থেকে 35 বছর পূর্বে, যে জায়গায় আমাদের দেশের সনাতনী ধর্মীরা যে আচার অনুষ্ঠান পালন করেন সেগুলো চলে আসছে 1000 বছর ধরে। ইসকনের যে থিওরি এবং কার্যপ্রণালী, তার উপর দৃষ্টিপাত করে ভারতে কিন্তু চায়নি এটি প্রতিষ্ঠিত হোক, যার জন্য ইসকন আজ থেকে 58 বছর পূর্বে ইসকন ভারতের মধ্যে নয় বরঞ্চ যুক্তরাষ্ট্রে 1966 সালে প্রতিষ্ঠা লাভ করেছিল। যদিও 1984 সালের দিকে ইসকন বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে, তবে 2000 সালের 19 ফেব্রুয়ারির দিকে এর কার্যক্রম অনেকটা শক্তিশালী হয়। বর্তমানে ইসকন যে প্রধান কার্যালয় ব্যবহার করছে, এই প্রধান কার্যালয় কিন্তু তাদের নয়, অভিযোগ রয়েছে এটা তারা দখল করেছে। দেখুন, 1899 সালের দিকে যোগী ত্রিলিঙ্গ স্বামীর সুযোগ্য শ্রীকান্ত ত্রিমুদি ত্রিপুলিঙ্গ, তিনি কিন্তু এই স্বামীবাগের আশ্রম প্রতিষ্ঠা করেছিলেন, যেটা 2000 সালের 19 ফেব্রুয়ারি ইসকন এই জায়গাটি তাদের কন্ট্রোলে নিয়ে নেয়। যেমনটা ইসকন এবং তাদের অনুসারীরা দাবি করে যে বাংলাদেশের সনাতনী ধর্মের যে অধিকার রয়েছে তার জন্য কাজ করে যায় ইসকন, তবে এর বাস্তবতা কিন্তু ভিন্ন। এই ইসকনের হাতে বাংলাদেশি সনাতন ধর্মের যে সকল নেতারা রয়েছে, পুরনো ঐতিহ্য মেনে সহাবস্থান যারা পছন্দ করেন, তারা কিন্তু নির্যাতিত হয়। 2019 সালে ইসকনের বিরুদ্ধে তারা নিজেরাই মামলা করতে গিয়েছিল। স্বামীবাগে ইসকনের যে প্রধান কার্যালয় রয়েছে, তার পাশেই 500 বছর পুরনো মুসলিমদের মসজিদ রয়েছে। যখন আজান হয় এবং নামাজ হয়, এই প্রক্রিয়া সম্পূর্ণ হতে মাত্র আধা ঘন্টা সময় লাগে। এই আধা ঘন্টায় সনাতন ধর্মীদের যত বাদ্যযন্ত্র, সেটা বহু আগে থেকেই তারা বন্ধ রাখে। এটি কিন্তু সহাবস্থানের জন্য, কিন্তু ইসকন এই ধর্মীয় সম্প্রীতির জায়গাটা মানে না। 2019 সালের সেই ঘটনায় ভোর 4টা থেকে পবিত্র রমজান মাসের 12টা পর্যন্ত তারা এই বাদ্যযন্ত্র বাজায়, যার জন্য কিন্তু ফজরের নামাজ পড়তে অসুবিধা হয়। আর এই ইস্যুটিকে কেন্দ্র করে উস্কানিমূলক কর্মকাণ্ডের কারণে ওই সময় ঘটনাটা ঘটেছিল। প্রকৃত সত্যতা প্রকাশ না করেই সে জায়গায় কিন্তু খবর করা হয়েছিল যে সনাতনী ধর্মীদের উপরে হামলা হয়েছে, তবে বাস্তবতা কিন্তু উস্কানিটা। আমি গত একটা ভিডিওতে বলেছিলাম, ঠিক আছে, ইসকন নিয়ে আরেকটা ভিডিও বানিয়েছিলাম, সেখানে আমি বলেছিলাম যে ওনারা কিন্তু উস্কানিমূলকভাবে দেশের জাতি সৃষ্টি করতে চায়। হ্যাঁ গাইস, চক্ষুষ প্রমাণ দেখতে পেলেন। মানে বাংলাদেশের পুরাতন যে সনাতনীরা আছে, তারা কিন্তু আজান এবং নামাজের সময়গুলোতে তাদের বাদ্যযন্ত্রগুলোকে অফ রাখতো, কিন্তু এই ইসকন আসার পরে তারা এটা মানে না, তারা কিন্তু বাদ্যযন্ত্র বন্ধ করেনি, যাতে নামাজ পড়তে সমস্যা হয়েছে। তারপরে কি হলো, একটা সমস্যা সৃষ্টি হলো এবং দোষটা দিল কাদের, যে তাদের উপর শুধু শুধু অত্যাচার করা হচ্ছে। বুঝতে পেরেছেন? নিজেই কিন্তু সমস্যা সৃষ্টি করবে আর তারপর নিজেরই বলবে যে আর কিছু বলতে চাচ্ছি না ওনাদের সম্পর্কে। তাহলে চলুন এবার বাকি অংশটা দেখিয়েছি। প্রেক্ষাপটটা কে তৈরি করলো, এ বিষয়ে তেমন কোনো বড় তথ্য প্রকাশ করা হয়নি। বিষয়টিকে কেন্দ্র করে সনাতন ধর্মীরা যারা ছিল, তারাই কিন্তু ইসকনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছিলেন। দেখুন, এই জিনিসটি অস্বীকার করার কোনো জায়গা নেই যে সনাতনী ধর্মীদের উপরে হামলা হচ্ছে, বিভিন্ন জায়গায় কিছু কিছু হচ্ছে। তবে ইসকনের যে স্ট্র্যাটেজি, উস্কানিমূলক এবং রাষ্ট্রদ্রোহের যে বিষয়টা এবং বিদেশি রাষ্ট্রকে হস্তক্ষেপের বিষয়টা, সেটা একটা নেক্সট লেভেলে চলে গেছে। তাদেরকে এখানে দমন করা ছাড়া আর দ্বিতীয় কোনো উপায় নেই। দেখুন, আমাদের পক্ষ থেকে বিষয়টা পরিষ্কার, আমরা ধর্মীয় পরিচয়কে কোনো রকম গ্রাহ্য করি না। যে ধর্মের যে বর্ণের লোকই হোক, যদি উগ্রবাদের সঙ্গে জড়িত হয় এবং দেশের শান্তি শৃঙ্খলা বিনষ্ট করে, এই জায়গায় ধর্মীয় উস্কানি দিতে চায়, তাকে অবশ্যই নিষিদ্ধ করতে হবে। ধর্মীয় উগ্রবাদ সেটা ইসলাম ধর্মে হোক, সেটা সনাতন ধর্মেই হোক, বৌদ্ধ ধর্মে হোক কিংবা খ্রিস্টান ধর্মে, যারাই হবেন না কেন, এই ধর্মীয় উগ্রবাদকে নির্মূল করার জন্য যারা জঙ্গিবাদকে উস্কানি দেবেন, সেটা যে ধর্মেরই হোক না কেন, তাদেরকে অবশ্যই নিষিদ্ধ করতে হবে। দেশকে বাঁচাতে হলে এর বিকল্প কোনো পথ নেই। এখন দেশকে ঐক্য রাখতে, দেশের সমৃদ্ধি বজায় রাখতে এই উগ্রবাদকে দমন করা ছাড়া দ্বিতীয় কোনো উপায় নেই। এই সকল সমস্যা যেগুলো রাষ্ট্রের নিরাপত্তাকে হুমকি দেয়, সেটা একেবারেই পরিষ্কার, সেটা কঠোর হস্তে দমন করা হোক। তবে দুঃখজনক হলেও সত্য,
বর্তমানে অন্তর্বর্তী সরকার সেটা পারবে না। অন্তর্বর্তী সরকারের যিনি প্রধান রয়েছেন তিনি শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন, বিভিন্ন ধরনের পুরস্কার পেয়েছেন শান্তিতে। এমন ক্লিন ইমেজ বৈশ্বিকভাবে তার তৈরি হয়েছে যেটা তিনি তার সম্পদ মনে করেন। এখন এই ক্লিন ইমেজের জায়গা থেকে তিনি একটি শক্তিশালী পদক্ষেপ নেবেন। আন্তর্জাতিক ক্লিন ইমেজের ওপর তার একটি দাগ আসবে, সেটা ডক্টর ইউনূস কোনোভাবেই চান না। আর যার জন্য তিনি তার ইমেজ রক্ষা করার জন্য বাংলাদেশের নিরাপত্তাকে তিনি বিসর্জন দিবেন। আর এই বিষয়টা কিন্তু দেখা যাচ্ছে। আর সরকারের স্টেটমেন্টে বলা হয়েছে কঠোর হস্তে দমন করা যাবে না বিষয়টি। এখন রাষ্ট্রের নিরাপত্তার জন্য অন্তর্বর্তী সরকারের কাছ থেকে আমরা কি আশা করতে পারি, এটা একটা প্রশ্ন। আর এই জায়গায় বাংলাদেশের মানুষকে সিদ্ধান্ত নিতে হবে যে এখন কি দ্রুত নির্বাচন দরকার কিনা, নাকি এভাবে যেভাবে চলছে সেভাবে দেশটি চলা দরকার। এই বিষয়ে কিন্তু বাংলাদেশের মানুষকে অবশ্যই সিদ্ধান্ত নিতে হবে। দেখুন, এর কোনো বিকল্প নেই। এখন দেশ পরিচালনা করতে হলে ব্যক্তি সম্পদ বিসর্জন নয়, বরঞ্চ দেশের স্বার্থকে আগে রেখে সকল ধরনের কঠিন সিদ্ধান্ত নিতে হবে। তো বন্ধুরা, গুরুত্বপূর্ণ এই বিষয়টি নিয়ে আপনার কি মতামত কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করতে পারেন। নিজে ভালো থাকবেন, অপরকে ভালো রাখবেন এবং দেশকে ভালোবাসবেন। সম্পূর্ণ ভিডিওটা তো তোমরা দেখতেই পেলে। আশা করি তোমরা বিস্তারিত বুঝতে পেরেছো এবং অনেক কিছু জানতে পেরেছো। এখানে আমি আর বেশি কথা কিছু বলবো না, জাস্ট দুইটা টপিক নিয়ে কথা বলবো। প্রথম টপিকটা হচ্ছে জঙ্গি সংগঠন কাকে বলে। হ্যাঁ, তোমরা জঙ্গি সংগঠন বলতে কাদেরকে বুঝো? তোমরা বলিউড সিনেমা দেখো, হ্যাঁ, বলিউড সিনেমাতে জঙ্গি সংগঠন বলতে মুসলমানদেরকেই দেখানো হয়। কেন দেখানো হয় সেটা কি বুঝতে পারছো একবারও? জঙ্গি সংগঠন বলতে অনেকেই মুসলিমদেরকে মনে করে, কিন্তু বিষয়টা সেরকম নয়। বলিউডে সবসময় মুসলিমদেরকে ছোট করে দেখানো হয়, আর এই বিষয়টা নিয়ে কখনই কাউকে কথা বলতে দেখি না। আমি চাই না অন্য একটা ধর্মকে কখনই ছোট করা হোক। কেন জঙ্গি সংগঠন বলতে শুধু মুসলিমরাই? অফকোর্স না। জঙ্গি সংগঠন কাদেরকে বলে আমি তোমাদেরকে সে বিষয়টাই ক্লিয়ার করছি। দেখো, জঙ্গি সংগঠন যে কোনো ধর্মের হতে পারে, হিন্দু হতে পারে, বৌদ্ধ হতে পারে, খ্রিস্টান হতে পারে এবং মুসলিমও হতে পারে। এখন কথা হচ্ছে জঙ্গি কারা? জঙ্গি হচ্ছে তারাই যারা নিজের দেশকে ক্ষতি করতে চায়, তারাই হচ্ছে জঙ্গি। এখন সেটা যে কোনো ধর্মের হতে পারে, শুধু যে মুসলিমরা হবে বিষয়টা কিন্তু সেরকম নয়। আর এই কথাটা কেন বললাম সেটাও বলছি। সেটা হচ্ছে বাংলাদেশের মধ্যে এই ইসকন কিন্তু একটা জঙ্গি সংগঠন। কেন বলছো এটা? তারা কিন্তু বাংলাদেশের ক্ষতি করতে চাচ্ছে, সেই জন্য কিন্তু তারা জঙ্গি সংগঠন। এখন তাদেরকে জঙ্গি বলতে অনেকেই হয়তো বিষয়টাকে মানতে নারাজ হবেন, কারণ আপনারা বলিউড সিনেমা দেখে দেখে জঙ্গি মুসলিমদেরকে মনে করছেন, কিন্তু এটা আপনাদের বড় ভুল। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। দ্বিতীয় টপিক হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের বিষয়টা, তার যে ক্লিন ইমেজ। দেখুন, তিনি এত পরিস্থিতির শিকার, তিনি চাইলেও কিন্তু বড় ধরনের কোনো পদক্ষেপ নিতে পারবেন না। এই অবস্থায় আমার মনে হয় দ্রুত নির্বাচন হওয়া উচিত। দ্রুত নির্বাচন হলে যে নতুন সরকার আসবে তিনি কিন্তু এটার একটা পদক্ষেপ নিতে পারবেন, যদি তিনি ভালো মানুষ হন, যদি তিনি অন্য দেশের দালাল না হয়। আশা করি এটা আপনারা বুঝতে পেরেছেন। বাংলাদেশ থেকে যারা আমার এই ভিডিওটা দেখছেন তাদের কাছে একটাই রিকোয়েস্ট, আপনারা ইসকন সংগঠনকে আপনাদের দেশ থেকে হাঁটানোর ব্যবস্থা করবেন। এই ইসকন সংগঠনকে না হলে কিন্তু আপনারা বড় ধরনের বিপদে পড়তে যাচ্ছেন। হ্যাঁ, তারা যে শুধু ভারতের এজেন্ট সেটাও নয়, তারা কিন্তু আমেরিকার, কারণ তাদের উৎপত্তিটাই হয়েছে আমেরিকা থেকে। আর কিছু বলার নেই আমার। এবং আমি যদি ভুল কোনো কিছু বলে থাকি অবশ্যই কমেন্ট করে আমার ভুলটাকে দৌড়িয়ে দিবেন, এবং আমার কথাগুলো যদি খারাপ লাগে সেটাও আমাকে জানাবেন। এবং আমাকেও যদি আপনাদের কাছে খারাপ লাগে অবশ্যই ভিডিওতে ডিসলাইক করবেন এবং আপনার মূল্যবান মতামত জানাতে কিন্তু বলবেন না। তাহলে এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। টাটা, বাই বাই।